উই আর ব্যাক এগেন। আমরা আজকে এই ভিডিওর মধ্যে স্পেসিফিক্যালি রেট্রো নিয়ে কথা বলবো, ক্যারাটে কিড নিয়ে কথা বলবো। অমর্ত্য মোহনলালের থুরারাম দেখেছে, সেটা নিয়েও কথাবার্তা হবে, আমার দেখা হয়নি। তো আগে রেট্রো দিয়ে আরম্ভ করা যাক নাকি? দুজনেই দেখেছি। হ্যাঁ, কেমন লাগলো তোমার রেট্রো? এটাই তো বলা মুশকিল। কার্তিক সুব্বারাজের একটা প্রবলেম আছে। ফর সাম ইট ইজ আ প্রবলেম, ফর মি ইট ইজ ডেফিনেটলি আ প্রবলেম। কার্তিক সুব্বারাজ হলো জনরা ব্লেন্ডিং করে, ঠিক আছে? এবং রিসেন্ট টাইমসে তুমি দেখবে ওর রিসেন্ট যে সিনেমাগুলো আছে সেগুলোতে জনরা ব্লেন্ডিং এর সাথে ওর একটা মেসেজিং করার একটা টেন্ডেন্সি আসছে এখন। তুমি জিগার থান্ডার ডাবল এক্স যদি দেখে থাকো, ঠিক আগের সিনেমাটা জিগার থান্ডার ডাবল এক্স, ওটাতে স্পেশালি বোঝা যায় ব্যাপারটা। রেট্রোতেও সেম কেস। রেট্রোতে জনরা ব্লেন্ডিং করতে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ব্লেন্ডিংটা ঠিক হয়নি। যেমন আমি সব থেকে ভালো বুঝাতে পারি এভাবে, অ্যান্ড দিস ইজ পার্টেনিং টু মাই পিএইচডি, সো বিয়ার উইথ মি ফর আ মিনিট। হ্যাঁ, বিয়ার উইথ মি ফর আ মিনিট ইন দিস। আমার পিএইচডিতে 3টে কেমিক্যালসকে নিয়ে প্রথমে মিক্স করতে হয়, ঠিক আছে? তো ওই 3টে কেমিক্যাল হলো হেট্রোজিনিয়াস কেমিক্যাল। ওই 3টে কেমিক্যালকে মিক্স করতে হয়, মিক্সচারটাকে না ভালো মিক্স হতে হয়। 3টে ডিফারেন্ট পাউডার্স, ডিফারেন্ট টেক্সচার, ডিফারেন্ট স্ট্রাকচার, ওই 3টেকে খুব ভালোভাবে মিক্স করতে হয় যাতে জিনিসটা পুরোপুরি হোমোজিনিয়াস হয়। কারণ যখন আমি ফার্নেসে ওটাকে ঢুকিয়ে মেল্ট করে যখন আলটিমেটলি গ্লাস বানাবো, তখন গ্লাসটা যতটা স্মুথ হয় ততটা আমার জন্য ভালো রিডিং বার করতে, ঠিক আছে? তো হোমোজিনিয়াস হতে হবে। কার্তিক সুব্বারাজের যতগুলো এখানে জনরা ও জাম্প করছে, জনরা ও হপ করছে, সেটা তোমার রোম্যান্সের জনরা হোক, সেটা তোমার ফ্যামিলিয়াল ড্রামা জনরা হোক, সেটা তোমার আইল্যান্ডের মধ্যে গ্ল্যাডিয়েটোরিয়াল ফাইটসের জনরা হোক, সেটা তোমার সেভিয়ার ন্যারেটিভ হোক, সবকটা ইন্ডিভিজুয়ালি হয়তো কাজ করছে, কিন্তু কোনোটাই কিন্তু ঠিক করে হোমোজিনিয়াস হচ্ছে না, ঠিক আছে? জিগার থান্ডার ডাবল এক্স যদি তুমি দেখে থাকো, জিগার থান্ডার ডাবল এক্স এর ব্যাপারটা ছিল যে জিগার থান্ডার ডাবল এক্সও সেম ব্যাপার ছিল, 3টে জনরা ও জাম্প করছিল। কিন্তু জিগার থান্ডার ডাবল এক্স এ শেষের দিকে একটা থ্রু লাইন থাকে যেটা দিয়ে ও পুরো টেনে ব্যাপারটাকে পুরো জোড়া দিয়ে দেয়। সেটা হলো, film is the lens to look at your culture and to look at the violence being portrayed, and film is the lens to capture the violence, ঠিক আছে? দ্যাট ইজ দ্য আলটিমেট থ্রু লাইন। ওটাকে আমি বলি কি জিগসো পাজল কার্তিক সুব্বারাজের। এইখানে কি জিগসো পাজলটা রেট্রোতে কি ছিল, মানে পুরোটা অবধি কি জিগসো পাজলটা ছিল রেট্রোতে, যে আমি ভিতরের লাফটারটা খুঁজছি, লাফটারটা খুঁজে আমি নিজের লাইফের পারপাস ও ধামাম, যেটা বলে দ্য ধামাম, সেটাকেও খুঁজতে পারবে, ঠিক আছে? ও প্রথমে ভেবেছিল হিজ ধামাম ওয়াজ লাভ, তারপরে রুক্মিণী বলে যে ওর ধামাম হলো টু শো লাফটার, টু শো লাফটার অ্যান্ড টু শো লাভ থ্রু দ্যাট লাফটার, দ্যাট ইজ হিজ ধামাম। রেট্রো প্রবলেম হয়ে গেল, রেট্রোকে শেষের দিকে হঠাৎ করে একটা সেভিয়ার ন্যারেটিভ ঢুকাতে হলো, ওই চোজেন ওয়ান ন্যারেটিভটা। ওই চোজেন ওয়ান ন্যারেটিভটা ঢুকিয়ে হঠাৎ করে ব্যাপারটা আরো খেই হারিয়ে গেল, কারণ এখন দুটো পাজল হয়ে যাচ্ছে, দুটো জিগসো পাজল হয়ে যাচ্ছে, এবং দুটো জিগসো পাজল কিন্তু কোনোভাবেই ঠিকঠাক করে কানেক্ট হচ্ছে না। সেটা সিনেমাটা যখন শেষ হবে, সিনেমাটা একটা উদ্ভট, একটা মানে মনে হবে সিম্বলিক, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এটাও মনে হবে যে ও সিনেমাটা অ্যাকচুয়ালি শেষ কিভাবে করতে চাইছিল বুঝতে পারছিল না। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে, ও শেষের দিকে খেয়ে হারিয়ে ফেলেছে। এখানে প্রচুর আইডিয়াস মাথায়, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই জন্যই তো মানে ও মানে জিনিসটা পুরোপুরি ওভার, মানে এটা হচ্ছে কি ওভার, মানে বার্ডেন অফ ওভার অ্যাম্বিশন, ওভার রাইটিং, এটা পুরো ওভার রাইটিং, যে ওভারলি এক্সপেরিমেন্ট করতে গেছে, ওভার স্টাফড করে ফেলেছে, এবং লাস্টে তুমি দেখবে জিনিসটা এত মানে কনফিউজিং টাইপের। মানে এখানে আমরা স্পয়লারই দিচ্ছি, সিনেমাটা দেখে ফেলেছে অনেকেই, তাও তাদের স্পয়লার জানার দরকার নেই। এটা লাস্টে গিয়ে যখন জানা যাবে যে ওগুলো রকেট লঞ্চার, তাও সেটার মধ্যে একটাই কাজ করতো, মানে ওর বাবা আর ওই দ্বীপের ওই যে টাইরেন্ট মার্কা ওই রাজার যে ছেলে, এরা কিন্তু এত সহজে ওর পেছন ছেড়ে দেওয়ার লোক নয়, ঠিক আছে?
তারা হঠাৎ করে ওখানে গিয়ে মেনে গেল, বা ওর বাবা যখন জানতে পারলো যে একটা রকেট লঞ্চারই কাজ করতো, লাইক এটা তো ভিজিবল, মানে জজু জর্জকে দেখেই বোঝা যাচ্ছে যে হি ইজ লাইক, আরে ভাই তাহলে আমরা তো টেক ওভার করতেই পারতাম। এবং আমি তোমাকে এই জন্যই বলছিলাম যে তুমি ক্লাইম্যাক্সটা দেখবে, ক্লাইম্যাক্সটা একদম কনভিনসিং না, কনভিকশন একেবারেই নেই ক্লাইম্যাক্সের মধ্যে। ইভেন কি মানে রেট্রো নিয়ে যে এত মিক্সড ফিলিংস, এত মিক্সড ব্যাগ রিয়াকশন সবার, বা সিনেমাটা যখন বেরিয়েছিল তখন অনেক ইউটিউবাররা বাজে বলেছে, কার্তিক সুব্বারাজ আবার সেটাকে কাউন্টার করেছে যে লোকে আজকাল অনলাইনে ইচ্ছা করে ট্রোলিং করে হ্যান ত্যান। বাট যারা বাজে বলছে তাদেরকে কিন্তু তুমি উড়িয়ে দিতে পারবে না, তারা এই কারণগুলোর জন্যই তারা বাজেটা গিয়ে বলছে। দেখো আমি ওর সব সিনেমা ধরছি না, ঠিক আছে, আমি পাতি জিগার থান্ডার ডাবল এক্সই ধরছি। জিগার থান্ডার ডাবল এক্স এর যদি তুমি এন্ডিং এর ওই সিকোয়েন্সটা দেখো, যেখানে ওই সোলজার্সরা ওই এদেরকে গুলি মারছে, ট্রাইবালসদেরকে গুলি মারছে, এবং গুলিটা পুরো স্লো মোশনে হচ্ছে, রাঘাবা লরেন্সের ক্যারেক্টার এবং পুরো গ্রামটাকে গুলি মারছে, যে ওই পুরো সিকোয়েন্সটা ওইটা শুট হচ্ছে, এবং এস জে সূর্যা লুকিয়ে লুকিয়ে ওটা ক্যামেরাতে ক্যাপচার করছে, ঠিক আছে। শুটিং ভায়া গান, শুটিং ভায়া ক্যামেরা, বোথ আর ক্যাপচারিং মোশন। ওই একটাই ওইটাই জিগস পাজলটা, ওটাই টেনে দিচ্ছে পুরো ব্যাপারটাকে জোড়া দিয়ে দিচ্ছে ওই একটা মোশন, শুটিং, দ্য মোশন ইজ শুটিং। সেজন্য ইন্টারভাল সিকোয়েন্স অফ জিগার থান্ডার ডাবল এক্সও বেসিক্যালি রাঘাবা লরেন্স বন্দুক তাকাচ্ছে আর এস জে সূর্যা একটা ক্যামেরা দিয়ে তাকাচ্ছে, ওটা হলো ইন্টারভাল ব্লক। পুরো ব্যাপারটা কিন্তু তাই, লোকটার মাথায় প্রচুর আইডিয়াজ আছে, রেট্রোটা হয়নি বেসিক্যালি। অ্যাকচুয়ালি না আমার মনে হয়েছে না যে একটা ডিরেক্টরের এটাও বোঝা দরকার যে কোথায় গিয়ে আমি থামবো। হ্যাঁ ঠিক আছে, কোথায় গিয়ে থামবো, সবকিছু এক জায়গায়, মানে 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 এরকম তুমি একটা মাংস রান্না করছো, তাতে তুমি সব মশলা যদি ঢালো, সব রকম যদি তুমি করার চেষ্টা করো, তাহলে তো হয় না। না, সিনেমা কিন্তু রান্নার মতনই, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে কোনটা কতটা মাপে আমি দেবো। সব থেকে ভালো ব্যাপারটা হলো, আমার এটা কি মনে হয় জানো তো, বলো এটা কোথাও না কোথাও কি, আমি জানি না যে সাউথের স্টুডিও প্রেসার কিরকম, এই যে গরিব মানুষের ভগবান, এই যে কেজিএফ ট্রোপ, ঠিক আছে, যে ওই একটা জায়গাতে গিয়ে সেখানে মানুষজন অপ্রেসড, ওই তো সেভিয়ার ন্যারেটিভ, এই যে ব্যাপারটা, এটা সাউথের সিনেমাগুলোকে না হার্টই করে। তুমি দেখবে, তুমি যদি আমার সূর্য চ্যাটার্ডে, ওই নানির আগের ফিল্মটা সানিপোতা শরিবারম, হ্যাঁ আমি বলেছিলাম যে এখানে ওই সেম কেজি, এটা যদি একটা ভিজিল্যান্টির গল্পই যদি হতো, একটা ভিজিল্যান্টি আর কপের গল্পই যদি হতো, যে কি করে কপ ওকে ধরবে যে একটা লোক বেছে বেছে শনিবার রাত্রিবেলায় মারছে, কিন্তু সেই ওই ছুকুলা পালন বলে একটা জায়গা, সেইখানে একটা পুলিশ অফিসার গিয়ে এস জে সূর্যা গিয়ে অত্যাচার করছে লোকজনের ওপরে, ঠিক আছে, সেখানকার লোকজনকে কুকুরের মতো ঠ্যাঙায়, সেখানে লোকেদের ভালো ফিউচার নেই। না দেখো কি হচ্ছে ব্যাপারটা হলো, আমরা বলি ঠিকই যে এটা মাঝে মাঝে কাজ করে, এটা মাঝে মাঝে কাজ করে না। আবার এটাও বলা উচিত যে সাউথের ম্যাক্সিমাম সিনেমাগুলোতেও কিন্তু, বা অন্যান্য রিজিয়নাল ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই অপরেসদের উপরে যে ব্যাপারটা যে দেখানো হচ্ছে, এই দেখানোটাও কিন্তু ওরাই করে। আমি কিন্তু বলিউডে লাস্ট কিন্তু আমার মনে পড়ছে না অপরেসদের প্রতি এরকম সিনেমা কোথায় দেখানো হচ্ছে, এটা কিন্তু আমার মনে পড়ছে না। এটা কিন্তু একটা ন্যারেটিভ যে বলিউডে, এই জন্য সবাই বলে যে বলিউডে মাস সিনেমা তৈরি হয় না, সাউথে মাস ফিল্ম তৈরি করছে। বাট আমার মনে হয় যে তুমি বারবার সমাজের লোয়ার কাস্টের উপরে অত্যাচারের এক্সাম্পল নিয়ে তুমি অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে তুমি এনক্যাশই করছো, তুমি ফিল্মটা সেলও করছো তাদেরকেই, তাদের রিয়ালিটিতে কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি। অ্যাকচুয়ালি এই সেভিয়ার ন্যারেটিভটা নিয়ে এত রোমান্টিসাইজিং কেন হয়? কারণ রিয়েল লাইফে এই জিনিসটা নিয়ে লোকে ফ্যান্টাসি থেকে, রিয়েল লাইফে এরকম কিছু হয় না, ঠিক আছে। তো বারবার ওই একই জিনিসকে মিল্ক করা, তা না, মানে কি বলবো, আর আমি জানি না, মানে তুমি কতজনদের
আর তুমি কতজনদেরই বা দোষ দেবে না। আমি টায়ারসামের কথা না, আমি এখানে একটা কথা বলি। বিদুথালাই পার্ট টু বা বিদুথালাই পার্ট 1 যখন বেরিয়েছিল, বিদুথালাই পার্ট 1 আর পার্ট 2 তো ভেট্রিমারান করছে। ভেট্রিমারানের তো সারা সিনেমাই, হোয়াট এভার বি দ্য মোস্ট অফ হিজ সিনেমাস তো আর ডিলিং উইথ দ্য কাস্ট সিস্টেম, দ্য অপ্রেসড। ইট ইজ ডিলিং হেভিলি উইথ দ্য কাস্ট সিস্টেম, উইথ দ্য অপ্রেসড। এবং ও ওটার মধ্যে পুরোপুরি কিন্তু লেন্সটা দেখাচ্ছে, সেটা ওর কমার্শিয়াল সিনেমাও হোক, দ্যাট ইনক্লুডস আসুরান, বা একটা বিদুথালাই হোক, বা একটা বিদুথালাই পার্ট 2 হোক। কিন্তু ওর ব্যাপার হলো, ও কিন্তু জনরার যে মিক্সিংটা কিন্তু ও এতটাও মানে বিপ্লাশ মার্কা মিক্সিং করছে না। ও যখন ডিল করছে না উইথ আসুরান, ও কিন্তু লাইফস্টাইল অফ দোজ পিপলটাও কিন্তু দেখাচ্ছে। ও শুরুর থেকেই দেখাচ্ছে ব্যাপারটা। আমি ভিসারানাইয়ের কথা বলছি না, আমি আসুরানের কথা বলছি, ঠিক আছে? বা ধরো বিদুথালাইয়ের কথা বলছি, বিদুথালাইয়ে তো লিটারালি পুলিশদের ওই গ্রুপটাকে পুরো ব্যাপারটা দেখাচ্ছে, কুমারেসানের পুরো লাইফটা দেখাচ্ছে। তারপরে সেকেন্ড পার্টে বিদুথালাইয়ে বিজয় সেতুপতি পুরো ক্যারেক্টারে পুরো লাইফটা দেখাচ্ছে। সো ও ওই লাইফটাও দেখাচ্ছে অ্যালং উইথ দ্য অপারেশন, সবকিছুই দেখাচ্ছে। সো ইট ডিপেন্ডস অন হাউ ইউ আর শোয়িং ইট। নেট উড়ে গেছিল নাকি? মিউট হয়ে আছে। তুমি মাঝখানে আটকে গেছিলে। হ্যাঁ হ্যাঁ বলো এবার। না যাক গে, তো এটাই তো, মানে আমার রেট্রো মেনলি ভালো লেগেছে বিকজ অফ, মানে কি বলবো, ফিল্ম মেকিং স্টাইল। সুব্বারাজের তো ফিল্ম মেকিং স্টাইল নিয়ে তো কোনো কথা হবে না। ওই ওয়ান টেক সিকোয়েন্সটা, ওই ওয়ান টেক সিকোয়েন্সটা তো অসাধারণ ওয়ান টেক সিকোয়েন্স, মানে ভাবা যায় না এত সুন্দর ওয়ান টেক সিকোয়েন্সটা। বা ধরো কয়েকটা শর্ট সিকোয়েন্স, যেমন একটা দেখবে ও টাইম লাইন জাম্প করছে, জাস্ট একটা সিঙ্গেল ওভার দ্য শোল্ডার একটা ওভার দ্য টপ একটা এস্টাবলিশিং শট ওভার দ্য আইল্যান্ড, সেটা একবার 1880s এ শট কাট করছে, আবার ওই সেম শটটা একটা 1960s এ আবার কাট ব্যাক করছে 1990s এ। ওটা হলো সেকেন্ড হাফটা যা শুরু হয় ওই শটটা দিয়ে। তো ওইসব শর্টস গুলো ঠিক আছে। বা ধরো ওর মানে কালার গ্রেডিং যেটা প্রচন্ড ব্রাইট, বিচ ইজ ভেরি ইউনিক ইন আ ওয়ে, মানে ব্রাইট ব্যাপারটাও কিন্তু ভীষণ ইউনিক এখানে। সেজন্য ওই কারণে কিছু জিনিস ভীষণ ভালো লাগে। আর অফকোর্স সুরিয়ার পারফরমেন্স কোনো কথা হবে না, 200% দিয়েছে বলতে। মানে কাঙ্গুবার থেকে তো এই সিনেমাটা কয়েকশো কোটি গুণে ভালো একটা সিনেমা। ওটা তো ওরে বাবা, আমি কাঙ্গুবা হলে দেখেছিলাম। আমিও আমার বাবা ছিলেন ইএনটি ডাক্তার, ঠিক আছে? আমার বাবা যদি থাকতেন বেঁচে, কাঙ্গুয়া যেদিন রিলিজ হয়েছে এবং যতগুলো লোকজন গেছে, আমার বাবার সেদিন চেম্বারে মোটামুটি ভিড় লেগে যেত লোকজনদের, কারণ কান খারাপ হয়ে গেছে, ভিড় লেগে যেত, অসহ্যকর। আমি তো মানে বেরিয়েছি যখন, মনে হচ্ছে ভো করছে, কান থেকে রক্ত বেরোচ্ছে, আমার এত বাজে অবস্থা। ওটার তুলনায় তো এটা তো মানে মাস্টারপিস প্রায়, ওটার তুলনায়। আর হ্যাঁ, পূজা হেগড়ের পারফরমেন্স আমার বেটার লেগেছে দ্যান দ্য ক্যারেক্টার দ্যাট ইজ। আই থিঙ্ক আমি আজ অব্দি পূজা হেগড়েকে যত সিনেমাতে দেখেছি, হ্যাঁ, আমার বোধহয় ওর এই পোর্ট্রায়ালটা, এই ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক পূজা হেগড়ে ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ফিল্ম। ওকে, সুরিয়ার থেকেও পূজা হেগড়ের ক্যারেক্টার আরটা কোথাও গিয়ে আমার ভালো লেগেছে। এমনিতে তো মানে ইন্ডিয়ান ল্যান্ডস্কেপে ফিমেল ক্যারেক্টার পোর্ট্রে তো খুব একটা ভালো হয় না, না তো ওয়েল রিটেন হয়, না তো ওয়েল অ্যাক্টেড হয়। তো আমার এখানে পূজা হেগড়ের কাজ আমার খুবই ভালো লেগেছে। আর ভিলেনদের মধ্যে এই জজু জর্জের কাজ আমার বেশ ভালো লেগেছে। ওই দ্বীপের মধ্যে যে ভিলেনটা ছিল, ওকে আমার আমার না দ্বীপের পুরো ব্যাপারটা, এই যে গ্ল্যাডিয়েটার ম্যাচ ফাইটার, আমি তোমাকে বলছি সিনেমাটার পিক পয়েন্ট হচ্ছে কি ইন্টারভ্যালে ও প্রথম যখন হাসবে, ও যখন ওর হাসি খুঁজে পেলো, যেটা নিয়ে আমি ট্রেলার বা টিজারে কিছু একটা বাজে কথা বলেছিলাম যে এই সেই বোকা জিনিসপত্র, লোকজন কেমন করে হাসছে। এবার এই যে কমেডির যে ব্যাপারটা, যে সিনেমার মধ্যে যে একটা মেন যে একটা কোর আর্কের মতো হবে, যে হিরোটা হাসতে পারে না, কেন সে হাসতে পারে না তার একটা অন্য কারণ রয়েছে যেটা পরে বেরোচ্ছে। আর ফাইনালি ও যখন গিয়ে, আর তুমি দেখবে ও ইন্টারভেলে যখন ও হাসছে, তখন ভিলেনরা সব কনভার্জ করছে। ওর বাবা জানতে পেরে গেছে ও দ্বীপের মধ্যে রয়েছে,
ওই দ্বীপের যে লোকটা সে জানতে পেরে গেছে ওর ব্যাপারে, ঠিক আছে, যে সবাই তৈরি হচ্ছে যে আবার ওর জীবনটাকে দুর্বিষহ করে তোলার জন্য, কিন্তু ফাইনালি হি ইজ হ্যাপি। এবং ওর অজান্তেই পুরো জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি না মানে ওই ইন্টারভেল পয়েন্টটা অনেকটা মনে হয় কি যে ক্লাইম্যাক্সের আগের পয়েন্ট, এইবার ক্লাইম্যাক্সে হবে। সিনেমাটা প্রথম হাফের মধ্যে অনেক কিছু কিন্তু কভার করে, অনেক কিছু হয়, অনেক কিছু হয় সিনেমাটার মধ্যে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। বাট সেকেন্ড হাফটা গিয়ে পুরো কাইন্ড অফ কি বলবো মানে জাস্ট ওয়ার্ক করে না সেরকম ভাবে। আর সিনেমাটার না কোয়ান্টিটি বেশি, মানে অনেক কিছু হয় তো কোয়ান্টিটিটা বেশি, কিন্তু কোয়ান্টিটির মধ্যে কোয়ান্টিটি বেশি কিন্তু ডেনসিটি নেই, বুঝতে পারছো? মানে ভিতরে গিয়ে ওই ডেপথের ব্যাপারটা কিন্তু কম্পারেটিভলি কম, ডেনসিটি নেই সিনেমাটা কোয়ান্টিটিটা ভরিয়ে দিয়েছে, সেই জন্য প্রবলেম। যাই হোক, স্টিল কার্তিক সুব্বারাজের সিনেমা তো লটস টু অ্যাডমায়ার, সে তো 100%। হ্যাঁ মানে প্রচুর জিনিস আছে, মানে মানে কিছু সিকোয়েন্স রয়েছে। আমি তোমাকে একটা মোমেন্ট বলছি, যে ও যখন দেখবে যে ওর বউকে ওই ওই গ্রামের ওই রাউডি মার্কার লোকগুলো যাদেরকে ও পরে গিয়ে ঠ্যাঙাবে, ঠিক আছে, যে ওরা ওকে ওই যে এরপর থেকে পশু পেলে পর ম্যাডামকে কল করবে না, ওখানে ওর রেগে গিয়ে দেয়ালের মধ্যে ঘুষি মারবে, ভেঙে গিয়ে পুরো মন্দিরটা পেছনে আসবে, ঠিক আছে। মানে ওই শটটা আমার খুব ভাল লেগেছে, ওই জায়গাটা, যে টেনশনটা ওই জায়গার। এবার আমি ওখান থেকেই মনে হচ্ছিল যে এবার দেখাবে এই গ্রামের সাথে ওর কোনো কানেকশন আছে, ঠিক আছে। আর ওই যে মহিলা যাকে পরে ওর মা রিভিল করা হলো, ওই মহিলাকে আগে যখন দেখালো আমার তখনই মন বলছিল যে ভাই এখানে কিছু একটা গল্প আছে, এখানে কিছু একটা গল্প আছে। না না, এই আইল্যান্ডের ব্যাপারটার জন্যই সিনেমাটা আরো কোট অ্যান্ড কোট রেট্রো নাম সিনেমাটা, কারণ সিনেমাটা দেখেই মনে হচ্ছে সিনেমাটা অনেক কাল আগের একখানা গল্প। এই সেভিয়ার ন্যারেটিভ গল্প টল্পগুলো তো আগে খুব চলতো, সো ওই সময়কার একটা থ্রো ব্যাক করছে আর কি বেসিক্যালি সিনেমাটা। সন্তোষ নারায়ণনের স্কোর, উইচ ইজ অসাধারণ স্কোর বাই দ্য ওয়ে, মানে দুর্দান্ত স্কোর, লোকেরা কথা বলছে না স্কোরটা নিয়ে, দুর্দান্ত স্কোর। না আমার অ্যাকচুয়ালি হিট 3 থেকে রেট্রো স্কোর অনেক বেশি ভালো লেগেছে। হিট 3 স্কোর তো ঠিক আছে, হিট 3 স্কোর তো মানে কি বলবো, খুবই সাধারণ। হ্যাঁ পালসেটিং, ওই অ্যাকশন বিট করছে। মজার ব্যাপার হচ্ছে যে দুটো সিনেমা রিলিজ হয়েছে একই সঙ্গে, যখন রিলিজ হয়েছে তখন আমি রেট্রো তো দেখতে পারিনি, হিট 3 আমি গেছিলাম দেখতে। এবার দুটো সিনেমা নেটফ্লিক্সে এসছেও ব্যাক টু ব্যাক, 29 আর 30। এটা নিয়ে আমি ওই আমাদের কিছু আন্ডাররেটেড ইউটিউবার আছে পিন্টু আর শুভম, ওদের সাথেও আমি মানে পডকাস্টে আমি কথা বলেছি রেট্রো আর ইয়ে নিয়ে। তো যাই হোক, আমরা 20 মিনিটের মধ্যে রেট্রোর ব্যাপারটাকে র্যাপ আপ করলাম। এইবারে সব থেকে হার্ট ব্রেকিং জিনিস নিয়ে কথা বলবো, যেটা মানে আমি নিজে দেখার পর না আমি এখন অব্দি রিভিউ আমি করে উঠতে পারিনি।